হ্যালো 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 বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ও, আপনি কি কথায় কথায় ইংরেজি বলতে? আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। hello my dear friends, how are you today? I think all of you are good. Today I am so much propitious and glad to tell you that I have come up with a new YouTube video on Kashmir crisis. रुको जरा सबर करो। এটা নিশ্চিত যে কাশ্মীর বর্তমান সময়ে একটা বিশাল একটা হট টপিকস এবং এর ইতিহাস 1947 সালে কিভাবে তিনটা দেশের মধ্যে জম্মু কাশ্মীর ভাগ হয়ে গেল এবং পরবর্তীতে আসলে 370 ধারা এবং 35-এর ক ধারা কেন ভারত বাতিল করে দিল, তাদের প্রতি কী ওয়াদা ছিল যখন ভারতের অন্তর্ভুক্ত করা হয় জম্মু এবং কাশ্মীরকে, এটা নিয়ে বিশাল আলোচনা করার আছে। সুতরাং আজকে আমরা শুধু আলোচনা করব এর ইতিহাস নিয়ে 1947 সালের আগ পর্যন্ত, এবং এটা শুরু হবে 1808 সাল থেকে। চলুন তাহলে শুরু করা যায়। 1947 সালের আগে জম্মু কাশ্মীর যারা শাসন করত সেই শাসকদের বংশধরকে বলা হতো ডোগরা। এখন এই ডোগরাটা আসছে আসলে গোলাপ সিংয়ের হাত ধরে। 1808 সালে শিখরা কাশ্মীর দখল করে নেয় এবং দখল করে নেওয়ার পরে তৎকালীন রাজপুত ছিল গোলাপ সিংকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় এই অঞ্চলের শাসন কার্য দেখার জন্য, এবং পরবর্তীতে গোলাপ সিং থেকেই আসলে ডোগরা রাজবংশের উৎপত্তি হয়। কিছুদিন পর রণজিৎ সিং, যিনি শিখদের মহারাজা ছিলেন, তিনি মারা যান। মারা তো যাবেই, মানুষ মারা যায়। রণজিৎ সিং মারা যাওয়ার পর তার ছোট ছেলে দুলীপ সিং হন শিখদের মহারাজা, এবং তার সময় আসলে শিখদের সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে যায়। আর এই যুগ বুঝে কূপ মারে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1846 সালে শিখদের রাজ্যে ব্রিটিশরা আক্রমণ করে। এই যে কেশরি মুভি আছে না, ওই আক্রমণের উপরে কিন্তু এটা নির্মিত হয়েছে। তো দুলীপ সিং যেহেতু খুব উইক ছিলেন, তো সুতরাং শিখরা হেরে গেল যুদ্ধে হেরে যাওয়ার পর ব্রিটিশদের সাথে বাধ্য হয়ে একটা চুক্তি করলো লাহোরে, এবং এই জন্য এই চুক্তির নাম হচ্ছে লাহোর চুক্তি। এই লাহোর চুক্তি হয় 1846 সালের 9 মার্চ, এবং এই চুক্তির ফলে মূলত প্রথমবারের মতো কাশ্মীরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। কারণ এই চুক্তির ফলে জম্মু, কাশ্মীর এবং হাজারা এই তিনটা জায়গা চলে যায় ব্রিটিশদের হাতে। চুক্তির শর্ত অনুযায়ী 1.5 কোটি নানকার শাহী দেওয়ার কথা ছিল ব্রিটিশদেরকে। কথা হলো নানকার শাহী কি? নানকার শাহী হলো তৎকালীন সময়ে শিখদের এক ধরনের মুদ্রা, এবং এই মুদ্রার মাধ্যমে হচ্ছে তারা বিনিময় ব্যবস্থা চালু ছিল, তারা হচ্ছে পণ্য বার্টার করত। দুলীপ সিং মাত্র 50 লক্ষ নানকার শাহী ক্ষতিপূরণ হিসেবে দিতে পেরেছিলেন, আর 1 কোটি নানকার শাহী তিনি দিতে পারেননি। এর বদলে তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, জম্মু এবং কাশ্মীরের আশেপাশে যে এলাকাগুলো আছে আমি 1 কোটি নানকার শাহী তোমাদের দিতে পারবো না, এর বদলে তোমরা এগুলো নিয়ে নাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো আর জায়গার দরকার নাই, তাদের দরকার টাকা। সুতরাং তারা মাত্র 7 দিন পরে এই চুক্তির নতুন আরেকটা চুক্তিতে গেছে গোলাপ সিংয়ের সাথে। গোলাপ সিং হচ্ছে তৎকালীন সময়ে ছিল জম্মুর স্থানীয় শাসক। এই চুক্তিটা হয় অমৃতসরে হয় বলে এই চুক্তির নাম হয়ে যায় অমৃতসর চুক্তি, এবং এই চুক্তির মাধ্যমে বলা হয় যে আমি তোমাকে জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গার রাজা তোমাদেরকে বানাই দিব গোলাপ সিংকে, এবং এর বিনিময়ে তুমি 75 লক্ষ টাকা আমাকে দিবা। প্রথম শর্ত হচ্ছে 1। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতি বছর 1টা করে ঘোড়া এবং 12টা করে উন্নত জাতের ছাগল দিবা। তৃতীয় শর্ত হলো 3 জোড়া করে প্রতি বছর আমাকে কাশ্মীরি বিশেষ শাল দিবা। এবং গোলাপ সিং রাজি হয়ে গেছে এবং সে এগুলো শর্ত ফুলফিল করছে, এবং ওই চুক্তির মাধ্যমে মূলত জম্মু এবং কাশ্মীরকে দ্বিতীয়বারের মতো বিক্রি করে দেওয়া হয়েছে। এবং এই অমৃতসর চুক্তি হয়েছে 1846 সালের 16 মার্চ। গোলাপ সিং মূলত ইংরেজদের প্রতি প্রবলভাবে অনুগত ছিলেন। শুধু তাই নয়, তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ইংরেজদের হয়ে যুদ্ধ করার জন্য তিনি সৈন্য সংগ্রহ করে দিয়েছিলেন, আর এজন্য ইংরেজরা তাকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করত। আর এই বিশ্বাসের কারণে তারা খুব বেশি তার রাজ্য শাসনের ক্ষেত্রে নাক গলাইতো না ইংরেজরা, সেই কারণে সে প্রচণ্ড পরিমাণ অত্যাচারী রাজা হয়ে উঠছিল। তার প্রজারা মূলত ছিল মুসলমান, তাদের উপর প্রচণ্ড পরিমাণ অত্যাচার চালাইতো, নামাজ পড়তে দিত না। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কাশ্মীরের সেন্ট্রাল মসজিদ সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধ ছিল। ইচ্ছে মতো কর আরোপ করতো, এবং কর যদি দিতে না পারে তাহলে না পিটাইতো। এক কথা হচ্ছে যা ইচ্ছা তাই করতো আর কি, কারণ হচ্ছে তার হাতে পাওয়ার ছিল, তার দেখার মতো কেউ ছিল না। সুতরাং সে প্রচণ্ড পরিমাণ অত্যাচারী রাজা হয়ে যায়। তো পরবর্তীতে গোলাপ সিংয়ের যারা বংশধর আসে তারাও একটার পর একটা রাজত্ব মধ্যে আসতে থাকে, এবং তারা প্রচণ্ড অত্যাচারী হয়। তখন ভারতে মূলত ক্ষমতায় ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রায় এরকম অভিযোগ যাইতো। এই অভিযোগ যাওয়ার পরে তারা একসময় চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমি ওই এলাকার মধ্যে এক ধরনের একটা পদ তারা তৈরি করে দেয়। এই পদের নাম হচ্ছে রেসিডেন্ট অফ দ্য স্টেট।
তো 1885 সালে ফর দ্য ফার্স্ট টাইম তারা হচ্ছে রেসিডেন্ট অফ দ্য স্টেট ঘোষণা করে। এই রেসিডেন্ট অফ দ্য স্টেটের কাজ ছিল যে প্রশাসনের উপর নজরদারি বাড়ানো, তারা কি কোনো মানুষকে অত্যাচার করছে কিনা, তারা কোনো মানুষকে হয়রানি করতেছে কিনা, ওই বিষয়গুলোকে দেখা। কিন্তু তিনি আসার পরে যেই লাউ সেই কদু, অর্থাৎ কোনো অবস্থার উন্নতি হয় নাই, বরং মুসলমানরা সবসময় অত্যাচারিত হচ্ছিলই। প্রশাসনিক কাজে এবং কোনো সশস্ত্র বাহিনীতে মুসলমানদেরকে নিয়োগ দেওয়া হতো। এমন নয় যে গোলাপ সিংয়ের সময় থেকেই শুধু মুসলমানরা অত্যাচারিত হচ্ছিল, বরং হচ্ছে শিখদের আমল থেকেই তারা এরকম অত্যাচারিত হয়ে আসছিল এই অঞ্চলে। আর এই কারণেই যখন গোলাপ সিং ক্ষমতায় আসে, মূলত দ্বিতীয়বার তার কাছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিক্রি করে দেয় এই এলাকাকে, তখন মূলত অত্যাচারের মাত্রাটা আরও বেশি বাড়ে এবং অবস্থাটা বেশি খারাপ হয় এবং অবনতির দিকে যায়। ওইটাই আর কি। গোলাপ সিংয়ের পর থেকে 100 বছর এই অঞ্চলটা শাসন করে মূলত হিন্দু পণ্ডিতেরা মুসলমানদেরকে শত্রু হিসেবে ধরে নেয় এবং প্রচণ্ড পরিমাণ অত্যাচার চালায় এবং নিঃস্ব করে দেয়। আমি শুধু একটা ডাটা দিলেই আপনি প্রকৃত বিষয়টা বুঝতে পারবেন। কাশ্মীরে 1877 সাল থেকে 1879 সাল পর্যন্ত এক বিশাল দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষে প্রতি 5 জনের 2 জন, মানে 40% মানুষ মারা যায়। যারা মারা যায় তাদের প্রায় সবাই ছিল মুসলমান প্রজা। অথচ এই দুর্ভিক্ষে একজন হিন্দু পণ্ডিত খাবারের অভাবে মারা গেছে এমন কোনো রেকর্ড নেই। এ থেকে আপনারা আসলে বুঝতে পারেন যে মুসলমানদের উপরে কতটুকু অত্যাচার তৎকালীন সময়ে এই এলাকায় চালানো হয়েছিল। দীর্ঘদিনের অত্যাচারের কারণে 1931 সালে জম্মু কাশ্মীরে এক ধরনের আন্দোলন শুরু হয়, এটা বলা হয় আজাদ কাশ্মীর আন্দোলন, এবং এই আন্দোলনটা শেষ পর্যন্ত গণ আন্দোলনের রূপ নেয়। তখন কাশ্মীরে ক্ষমতায় ছিলেন ডোগরা রাজবংশের হরি সিং, এবং তিনি জুমার খুতবার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তার একটা আশঙ্কা ছিল যে খুতবার মাধ্যমে জনতাকে উস্কে দিতে পারে মুসলমানরা, পরবর্তীতে তার গদি নিয়ে টানাটানি লাগতে পারে। সেই জন্য সে বলছে যে কোনো ধরনের খুতবা দেওয়া যাবে। ব্যাপারটা শুধু এই জায়গায় থেমে গেলেই চলতো, বরঞ্চ তিনি হচ্ছে যে সৈনিকরা পাঠায়, এই সৈনিকরা মূলত কোরআন শরীফকে অবমাননা করে। এই অবমাননার কারণে মুসল্লিরা খেপে যায়। তার মধ্যে আব্দুল কাদের নামক একজন যুবক ছিল, যিনি আবেগের বশে একবার বলে ফেলেছিল যে মহারাজার বাসভবন তারা ধ্বংস করে, রাজার রাজত্ব থেকে কি আর রাজার বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? সুতরাং গ্রেপ্তারি পরোয়ানা হয়। এই আব্দুল কাদের নামক এই যুবককে গ্রেপ্তার করা হয় এবং বিচারের জন্য নিয়ে যাওয়া হয়। আব্দুল কাদেরের সমর্থনে 12 জুলাই 1931 সাল থেকে মিছিল, মিটিং, বিক্ষোভ শুরু হয়ে যায়। চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিচার কার্য অলরেডি শুরু হয়ে যায়। এবং উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচার জন্য হরি সিং নির্দেশ দেয় যে যাতে কারাগারের ভিতরে, শ্রীনগর কারাগারের ভিতরে যাতে বিচার কার্য করা হয়, এবং সেই জন্য শ্রীনগর কারাগারের ভিতরে বিচার কার্য শুরু হয়। কিন্তু সেইখানেও গিয়ে জনতায় 13 জুলাই জমা হয়, 1931 সালের কথা বলছি, 13 জুলাই গিয়ে জমা হয়, এবং জমা হওয়ার কারণে চারদিকে লোকারণ্য হয়ে যায়। তো মানুষ মিছিল মিটিং করতে থাকে। এরকম সময় হঠাৎ করে নামাজের সময় হয়। নামাজের সময় হওয়ার পরে যে একজন যুবক দাঁড়ায় আজান দেয়, আজান দেওয়ার পরে ওই হরি সিংয়ের গভর্নর তার উপরে গুলি করার নির্দেশ দেয়, এবং যখন তাকে গুলি করার নির্দেশ দেয় সে যখন লুটায় পড়ে তখন আরেকজন আজান দেওয়া শুরু করে দেয়। দ্বিতীয়জন যখন আজান দিতে নেয় তাকেও গুলি করে। এভাবে তৃতীয়জন, চতুর্থজন, এভাবে 22 জনকে হত্যা করা হয়েছিল, এবং তারা পরস্পর একজনের পর একজন শুধু আজান দিচ্ছিল। তো এই জায়গা থেকে আসলে ওই গণ আন্দোলন যেটা শুরু হয়, এবং দীর্ঘদিনের অপশাসন, শোষণের বিরুদ্ধে তৎকালীন কাশ্মীরের মুসলমানরা প্রথম জেগে ওঠে এবং আন্দোলন করে, এবং এটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এবং গণ আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে তারা পাকিস্তানের কাছে সাহায্য চায়, এবং অন্যদিকে গোলাপ সিং ভারতের কাছ থেকে সাহায্য পায়। কীভাবে পরবর্তীতে 3 ভাগে ভাগ হলো সেটা নিয়ে আমরা আরও ভিডিও তৈরি করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, কারণ